হিজু নামের একটা খুবই সাধারণ মেয়ে, যে তার বাবার খুনের প্রতিশোধ নিতে জড়িয়ে পড়ে এক ভয়ঙ্কর সিরিয়াল কিলারের সাথে। একের পর এক তো শহরে খুন হয়ে চলছে, কিন্তু এই খুনগুলো যে আদৌ কে করছে পুলিশ এটা ধরতে পারছে না। অনেককেই সন্দেহ করছে, কিন্তু কোনো সুরাহা করতে পারছে না। আজকে আমি তোমাদের সঙ্গে যে মুভিটা শেয়ার করব তার নাম মিসিং ইউ। নামটা শুনে হয়তোবা তোমাদের মনে হতে পারে রোমান্টিক কিছু, কিন্তু এই গল্পের প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে রয়েছে সাসপেন্স আর থ্রিলিং দৃশ্য, যেটা দেখলে যে কারোরই গায়ের লোম দাঁড়িয়ে যেতে বাধ্য। তো গল্পের শুরুতেই দেখা যায় আদালতে কিম নামের এক সিরিয়াল কিলারের সাজা ঘোষণা করা হচ্ছে। এখানে তার বিরুদ্ধে 7টি খুনের অভিযোগ থাকলেও পর্যাপ্ত প্রমাণের অভাবে 6টি খারিজ হয়ে যায়। এই 6 জন ভিকটিমদের মধ্যে নামহি নামের একজন চিফ ডিটেকটিভও আছেন, আর সেখানেই আমরা তার ছোট্ট মেয়ে হিজু আর আরেকজন ডিটেকটিভ ডে ইয়ংকে দেখতে পাই। সে চিফ নামহির একজন ঘনিষ্ঠ সহযোগী, কিমের সর্বশেষ শিকারী, মানে 7 নাম্বার হলো তার নিজের গার্লফ্রেন্ড ইয়ন। আর একটি গোপন সাক্ষ্যদাতা কিমের বিরুদ্ধে সাক্ষী দেওয়াতে শুধুমাত্র তার এই একটি খুনের অপরাধী প্রমাণিত হয়েছে, এই জন্য তাকে 15 বছরের সাজা দেওয়া হয়েছে। তো এত কম সাজা দেওয়ার জন্য এখানে উপস্থিত প্রত্যেকটা ভিকটিমের পরিবারের লোকজন তো আহাজারি করতে থাকে, আর কোর্টের পরিবেশটা অনেক উত্তপ্ত হয়ে ওঠে। ওই সময় ডিটেকটিভ ডে ইয়াংও প্রচন্ড রেগে যায়, আর কিমের দিকে ছুটে গিয়ে বলে যে আমি জানি তুমি চিপকে মেরে ফেলেছো। যেই দিন তুমি কোর্ট থেকে মুক্তি পাবে ওই দিন আমি তোমাকে আবারও আদালতের সামনে দাঁড় করাবো। এরপর দেখা যায় কিমকে যখন ওখান থেকে নিয়ে যাওয়া হচ্ছিল তখন ওখানে বসে থাকা একটা লোক এক দৃষ্টিতে কিমের দিকেই তাকিয়ে থাকে। এদিকে ছোট্ট হিজু তো তার বাবার খুনের বিচার না পেয়ে চোখ ভরা পানি নিয়ে সে কোর্টরুম থেকে আস্তে আস্তে বেরিয়ে আসে। এরপরে গল্প চলে যায় 3 মাস আগে, মানে কিম যেদিন চিফ নামহিকে খুন করেছিল। চিফ যখন তার গাড়ি থেকে নামছিল তখন কিম অনেক সুকৌশলে ছুরি দিয়ে তার গলায় আঘাত করে, কারণ চিফ তার সমস্ত সিরিয়াল কিলিং এর কেসগুলোকে ইনভেস্টিগেশন করার জন্য উঠে পড়ে লেগেছিল। এরপরেই তো কিমের ট্যাক্সিতে করে সেখান থেকে চলে যায়। এদিকে মেয়েকে শেষবারের মতো দেখার জন্য রক্তাক্ত অবস্থায় চিপ কোনো মতে বাড়ির সামনে এসে পৌঁছায়, কিন্তু দেখতে পায় যে হিজু তার ফেরার অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে। আসলে ছোট্ট হিজুর বাবা ছাড়া আর কেউ নেই, তার মা জোয়ান নেশায় অনেক আগেই তাদেরকে ছেড়ে চলে গিয়েছে। চিপ তখন হিজুর নাম ধরে ডাকতে থাকে, কিন্তু মেয়ের কাছে পৌঁছানোর আগে সে ওখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। পরের দিনই ছিল আবার চিপের জন্মদিন, তাই ডিটেকটিভ ডে ইয়াং চিপকে জন্মদিনের সারপ্রাইজ দেওয়ার জন্য একটা কেক নিয়ে তার বাসায় এসে হাজির হয়। বাসায় ঢুকতেই সে ফ্লোরে রক্তের দাগ দেখতে পায়, তাই বিপদ আঁচ করতে পেরে অনেকটা সতর্ক হয়ে যায়। এরপর ভেতরে ঢুকেই দেখতে পায় হিজুর কোলে চিপ পড়ে আছে। ছোট্ট হিজু তো বুঝতেই পারছে না যে তার বাবা আর বেঁচে নেই, তাই সে পরম মমতায় তার বাবার গালে হাত বুলিয়ে আদর করে দিচ্ছিল। মর্মান্তিক এই দৃশ্য দেখে তো ডে ইয়ং পুরো স্তব্ধ হয়ে যায়, আর ওই ঘটনার পর থেকে সেই হিজুকে দেখাশোনা করে আসছে। এরপরে কেটে যায় 15টি বছর, আর আমরা সেই সিরিয়াল কিলার কিমকে দেখতে পাই, যে আজকে জেল থেকে মুক্ত হয়েছে। এরপর আমরা ডে ইয়ংকেও দেখতে পাই, যে এখন চিফ হিসেবে দায়িত্ব পালন করছে। সে আসে কিমের সঙ্গে দেখা করতে, আর বলে যে তুমি মাত্র একটি খুনের সাজা খেটেছ, বাকিদের 6টি খুন তুমি করেছো, সেটা সাজাও আমি তোমাকে খাটিয়েই ছাড়বো। এ কথা বলে সে ওখান থেকে চলে যায়। এরপরে কিম তার ফোন বের করে মিনসো নামের একজনকে খুঁজতে থাকে, আর তারপর আমরা দেখতে পাই হিজু এখন অনেক বড় হয়ে গিয়েছে। সে বিল্ডিং এর ছাদে গিয়ে একটা মহিলাকে অনেকক্ষণ ধরেই লক্ষ্য করছিল, আর এই মহিলাই হচ্ছে তার মা। সে প্রতিদিন কাজে যাওয়ার আগে এইভাবেই তার মাকে লুকিয়ে লুকিয়ে দেখে। তো এই সময় আবার ওখানে তার মায়ের বর্তমান স্বামী আসে। হিজু তখন তার কাছে গিয়ে বলে যে আমি তোমাকে আগেও সাবধান করেছিলাম, তুমি তোমার ওয়াইফের গায়ে হাত দেবে না, কিন্তু তুমি আমার কথা শুনেছো বলে মনে হচ্ছে না। যাই হোক, খুব শীঘ্রই কিন্তু তুমি মারা যেতে চলেছো, তাই সাবধান। এটা বলে আবার হিজু সেখান থেকে বেরিয়ে পড়ে, আর এরপরে হিজু চলে যায় পুলিশ হেডকোয়ার্টারে, যেখানে সে একজন ক্লিনার হিসেবেই কাজ করে। এদিকে ডাইয়ংকে দেখা যায় অফিসের সবার কাছ থেকে কিছু টাকা তোলার পর সেগুলো হিজুর টেবিলেই রেখে দেয়। আসলে চিপ যখন বেঁচে ছিল তখন হিজু প্রতিদিন তার বাবার সঙ্গে এই অফিসেই আসতো। বাড়িতে যেহেতু তাকে টেক কেয়ার করার মতো কেউ ছিল না, তাই অফিসের লোকজনগুলোই তার আপনজন হয়ে ওঠে। তাকে সবাই অনেক বেশি ভালোবাসতো, তাই প্রতি মাসে তারা নিজেদের বেতন থেকে কিছু টাকা তুলে নিয়ে হিজুকেই দিত। এরপর চিপ ডাইয়ং তার 2 জুনিয়রকে সেই কিমের ছবি সহ তথ্য দিয়ে বলে যে সব সময়ের জন্য ওর উপর নজর রাখবে। তাই কিম এখন যে হোটেলে অবস্থান করছে ওই 2 জন গোয়েন্দা তো সেই হোটেলের উদ্দেশ্যেই বেরিয়ে পড়ে। এদিকে ডিটেকটিভ চা তো নতুন জয়েন করেছে, তাই সিরিয়াল কিলিং সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না। তাই সে ডিটেকটিভ ইয়নের কাছে এই সম্পর্কে জানতে চাইলে সে বলে যে কিম তার ভিকটিমগুলোর হাত পেছনে টেনে সেগুলোকে ভেঙে দিত, তারপর পলিথিনে পেঁচিয়ে সাফোকেট করে, মানে নিঃশ্বাস বন্ধ করেই মেরে ফেলতো। আবার কখনো কখনো কুকুরের চেন পরিয়ে ফাঁস দিয়ে শরীরের বিভিন্ন অংশ কেটে ফেলতো। সর্বশেষ সে তার গার্লফ্রেন্ডের চিটিং করার কথা জানতে পেরে তাকেও নির্মমভাবে মেরে ফেলেছিল, আর এরপর এক গোপন সংবাদদাতার মাধ্যমে তাকে আটক করা হয়। এদিকে তো দেখা যায় কিম হোটেলে একটা
প্রস্টিটিউট মেয়ের সঙ্গে সময় কাটাচ্ছে। সে যখন তার সঙ্গে ইন্টিমেট হচ্ছিল তখন আবার তার গার্লফ্রেন্ডকে সে যেভাবে খুন করেছিল ওই কথা মনে পড়ে যায়। কিমের তখন ইচ্ছা করছিল এই প্রস্টিটিউটকে ওইভাবে মেরে ফেলতে, কিন্তু দাইয়ং যেটা তার পেছনে পড়ে আছে তাই সে নিজেকে কোনো মতে সামলে নেয়। এরপর দৃশ্য পরিবর্তন হলে দেখা যায় ওই মেয়েটি হোটেল থেকে বের হয়ে তো কিমকে গালি দিচ্ছিল আর তারপরে একটা ট্যাক্সিতে উঠে পড়ে। এখানে তার জন্য আগে থেকে একজন অপেক্ষা করছিল। ওই সময় আবার তার সঙ্গে থাকা ছেলেটি টয়লেট করার জন্য একটু বাইরে বের হয় আর এদিকে আমরা পাশেই হিজুকে দেখতে পাই। সে দূর থেকে তাদের উপর নজর রাখছিল। সেও আসলে কিমের উপর নজর রাখার জন্যই এখানে হাজির হয়েছে। তো হিজু যখন ওই লোকটিকে অনুসরণ করছিল তখনই আবার এন্ট্রি হয় এখানে আরেকজনের। আর বন্ধুরা, এই লোকটি কিন্তু সে যাকে গল্পের শুরুতে আমরা কোর্টে একদম চুপচাপ বসে থাকতে দেখেছিলাম, মানে যে কিমের দিকে এক নজরে তাকিয়েছিল আর কি। এই লোকটির নাম হলো মিনসো। আর কিম জেল থেকে বের হবার পর একেই খুঁজছিল। তখন মিনসো টয়লেট করার অজুহাতে ওই লোকটির কাছে গিয়েই দাঁড়ায় আর তার সঙ্গে কথা বলার এক ফাঁকে তো ছুরি দিয়ে ওই লোকটির গলাটা কেটে ফেলে। আর মিনসো এরপর গাড়িতে বসে থাকা ওই প্রস্টিটিউট মেয়েটাকেও একইভাবে মেরে ফেলে। এদিকে হিজু তো আড়াল থেকে চুপচাপ এই খুনের ঘটনাগুলোকেই দেখে যাচ্ছিল। এর পরের দিনে মার্ডার স্পটে তো চিপ এসে হাজির হয়, মানে দাইয়ং আর কি। আর সেই খুনগুলোর পেছনে কিমকেই দায়ী করে। তার উপর ভালোভাবে নজর না রাখার জন্য তো ওই দুই নতুন গোয়েন্দার উপর সে অনেক রেগে যায়। তখন তারা জানায় যে স্যার, আপনি শুধুই আমাদের উপর রাগ করছেন। কিম কিন্তু হোটেল থেকে একবারের জন্য বের হয়নি। সিসিটিভি ক্যামেরার ফুটেজেও আমরা কিচ্ছু পাইনি। কিন্তু এরপরেও দাইয়ং কিমকে সন্দেহ করে থানায় নিয়ে আসে, কিন্তু তার বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকার কারণে তাকে ছেড়ে দিতে সে বাধ্য হয়। তো কিম যখন ওখান থেকে বের হচ্ছিল তখনই আবার হিজুর সঙ্গে ধাক্কা লাগার কারণে হিজু নিচে পড়ে যায়। কিম তখন তাকে টেনে তোলে আর ওখান থেকে বেরিয়ে যায়। আর এরপর আমরা দেখতে পাই হিজু ওয়াশরুমে গিয়ে বারবার তার হাত ধুচ্ছে, কারণ তার বাবার খুনির হাতের স্পর্শ আজকে তার হাতে লেগেছে, যাকে সে পৃথিবীতে সব থেকে বেশি ঘৃণা করে। এরপর রাত হলে দেখা যায় যে সে তার মাকে দেখতে আবারও ছাদে চলে আসে। তখন সে জানালা দিয়ে দেখতে পায় যে তার মার হাজবেন্ড তাকে অনেক মারধর করছে। আসলে হিজুর মায়ের হাজবেন্ড প্রচন্ড মাদকাসক্ত এবং সারাদিনে জুয়া খেলে, তাই প্রতিদিন রাতেই টাকার জন্য তার মাকে এইভাবে মারধর করত। তো হিজু তো ওই লোকটির জন্য রাস্তায় বসে থাকে। এরপর খানিক বাদে সে যখন জুয়া খেলতে নিচে নামে তখন হিজু তার মুখোমুখি হয় আর ওই লোকটিকে কিছু বুঝে ওঠার সুযোগ না দিয়ে তার মাথায় লাগাতার পাথর দিয়ে আঘাত করে। এতে লোকটি নিচে পড়ে গেল তো হিজু তার উপর ঝাঁপিয়ে পড়ে আর ক্রমাগত বাড়ি মেরে একটা পর্যায়ে তাকে সেখানেই মেরে ফেলে। তোর পরের দিন সকালবেলায় কিম যখন জগিংয়ে বের হতে যায় তখনই আবার হোটেলের পাশে গাড়িতে সে ইয়ংকে ঘুমন্ত অবস্থায় দেখতে পায়। কিম তখন তাদের ছবিও তুলে রাখে আর বিদ্রুপ করে বলে যে এইভাবে ঘুমালে কি আর অপরাধী ধরা যাবে। তো এরপর সে জগিং করতে করতে একটা পার্কে চলে আসে আর সেখানে একটা লাশকে ঘিরে অনেকগুলো মানুষের ভিড় দেখতে পায়। এটা ছিল হিজুর মায়ের হাজবেন্ডের লাশ। তখন কিছুটা দূরে আবার কিম সন্দেহজনক একজন কালো ড্রেসের ব্যক্তিকে লক্ষ্য করে। কিম তখন দৌড়ে তাকে তাড়া করে, কিন্তু অনেক চেষ্টা করার পরও কিম তাকে আর ধরতে পারে না। আর এই কালো ড্রেস পরা লোকটি কিন্তু আর কেউ নয় বন্ধুরা, হিজু আসলে কিমকে ফাঁসানোর জন্য ইচ্ছা করে এই লোকটির লাশটা পার্কে রেখে এসেছে, কারণ কিম প্রতিদিন সেখানেই জগিং করতে যেত। তো এরপর দৃশ্য পরিবর্তন হলে দেখা যায় হিজুর মা তার স্বামীর লাশ শনাক্ত করতে মর্গে এসেছে। এদিকে দাইয়ং তখন কিমকে গ্রেফতার করার জন্য ক্যাপ্টেন বামের কাছে আসে। খুন হওয়ার সময় যে কিম পার্কে ছিল এমন কোনো প্রমাণ আমাদের হাতে নেই, তাই এখন তাকে গ্রেফতার করা কোনোভাবেই সম্ভব নয়। এদিকে দেখা যায় মিনসো তো কিম যে হোটেলে থাকে ওখানে চলে এসেছে, তবে কিম এটা আগেই বুঝে ফেলেছিল, তাই সে বাথরুমে গিয়ে লুকিয়ে পড়ে। সে একটা ছুরি নিয়ে অপেক্ষা করতে থাকে। এরপর মিনসো যখন তার বাথরুমের দরজা খুলতে যায় তখনই কিম সুযোগ বুঝে ছুরি দিয়ে তার হাতে আঘাত করে বসে আর তারপর আবারও তার মাথা লক্ষ্য করে ছুরি চালায়, কিন্তু সেটা মিস হওয়াতে এ যাত্রার মতো মিনসো বেঁচে যায়। আর তাদের দুজনের মধ্যে এরকম রুদ্ধশ্বাস মুহূর্তের মধ্যে দাইয়ং আবার সেখানে এসে হাজির হয় হিজোর মায়ের স্বামীর মৃত্যুর সঙ্গে কিমের কোনো সম্পৃক্ততা আছে কিনা এটা জানার জন্য। দাইয়ংকে দেখেই তো মিনসো মুহূর্তের মধ্যে দরজার পেছনে গিয়ে লুকিয়ে পড়ে আর কিম তখন দাইয়ংকে বলে যে আমার রুমে কিন্তু আরও একজন অতিথি এসেছে। তো দাইয়ং যখন বুঝতে পারে যে তার পেছনে কেউ একটা আছে তখনই সে ঘুরে তাকায়, কিন্তু তার আগে সুযোগ বুঝে মিনসো সেখান থেকে পালিয়ে যায়, তাই দাইয়ং আর তাকে ধরতে পারে না। তো বন্ধুরা, এখন তো তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে মিনসো আসলে কে আর কেনই বা সে কিমকে মারতে চাচ্ছে। এটার রহস্য একটু পরেই তোমরা জানতে পারবে। তো এদিকে হিজু তো কয়েকদিন ধরেই তার মাকে দেখতে না পাওয়ায় তার বাসায় গিয়ে হাজির হয়। এরপর ভেতরে গিয়ে দেখতে পায় তার মা সেখানে বিষকে আত্মহত্যা করেছে। দূর থেকে যেই মাকে দেখে সে একটু সান্ত্বনা পেত, আজকে সেও নেই। হিজুর এই দুনিয়াতে আসলে আর কেউই রইল না। এদিকে দাইয়ং তো আবারও কিমের সঙ্গে দেখা করতে চলে আসে। এই খুনগুলোর জন্য সে বারবার তাকেই দায়ী করে আর অনেক মারধরও করে। আসলে কিমের এইভাবে বারবার বেঁচে যাওয়াটা সে কোনোভাবেই মেনে নিতে পারছিল না। তখন কিম বলে যে 15 বছর আগে ওই 7 জন বাদেও আমি আরো 5 জনকে খুন করেছিলাম, মানে মোট 12টা খুন আমি করেছি। দাইয়ং এটা শুনে তো আরো বেশি রেগে যায়। তখন আবার ডিটেকটিভ চা এসে তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়, কারণ এইভাবে তো আর কাউকে গুলি করে মারা যায় না। অন্যদিকে হিজু তার সংগ্রহ করা কিমের সমস্ত ভিকটিমদের ছবি আর তথ্য বিশ্লেষণ করে বুঝতে পারে যে
এখানে কিম বাদে আরও একজন সিরিয়াল কিলার আছে। আর তখনই সে ধরে ফেলে যে ওইদিন কিমের হোটেলের সামনে একটা প্রস্টিটিউট মেয়ে আর তার সঙ্গীকে যে লোকটা মেরেছিল এই সিরিয়াল কিলার হলো সেই। আর তার সঙ্গে অবশ্যই কিমের কোনো না কোনো কানেকশন আছে, আর ওটাই এখন তাকে যে কোনোভাবেই খুঁজে বের করতে হবে। তো এরপরে আবার গল্প চলে যায় ফ্ল্যাশব্যাকে। আমরা দুজন ছেলেকে দেখতে পাই, এরাই হলো মূলত কিম আর মিনসো। আসলে তারা দুইজন একই এতিমখানায় একসঙ্গেই বড় হয়েছে, তারা একে অপরের ঘনিষ্ঠ বন্ধু ছিল। এখানে ভিকটিমদের কিম তার ছুরি দিয়ে স্ট্রাপ করে মেরে ফেলতো, আর মিনসো সবসময় গলা কেটে ফেলতো। এর মানে দাঁড়ায় 15 বছর আগে সিরিয়াল কিলিংগুলো এরা দুইজন মিলে একসঙ্গেই করেছিল। কিন্তু কিম কখনোই মিনসোর নাম পুলিশের কাছে প্রকাশ করেনি। এদিকে দাইয়ং তদন্ত করে জানতে পারে যে কিম জেলে থাকার সময় বারবার যাকে ফোন করেছিল আর যে গোপন সংবাদদাতা কিমকে ধরিয়ে দিয়েছিল সেই হলো মিনসো। আসলে কিম তার গার্লফ্রেন্ড জুনিয়নের সঙ্গে মিনসোর প্রেমের সম্পর্কের কথা জেনে গিয়েছিল, আর এই কারণেই সে তার গার্লফ্রেন্ডকে মেরে ফেলেছিল। এটা আবার মিনসো কোনোভাবে মেনে নিতে পারেনি, তাই প্রতিশোধ হিসেবে মিনসো কিমের বিরুদ্ধে গোপন সাক্ষ্য দিয়ে দেয়, আর এতেই কিমকে 15 বছরের কারাদণ্ড দেওয়া হয়। আর এরপর তো তাকে ফাঁসাতে মিনসো ইচ্ছা করে প্রস্টিটিউট সহ তার সঙ্গে থাকা লোকটিকেও মেরে ফেলে। কিন্তু এটা সাকসেস না হওয়ার কারণে এরপর সে হোটেল রুমে যায় কিমকেই মারতে। অর্থাৎ হিজু আর মিনসো তাদের দুজনের এখন একটাই টার্গেট, সেটা হলো কিম। দাইয়ং তখন তার সহকর্মীদের মিনসো আর কিম দুইজনকেই ঠিকঠাকভাবে ফলো করার নির্দেশ দেয়। এদিকে হিজুও তো কিমের সঙ্গে মিনসোর কি কানেকশন সেটা জেনে ফেলে, আর তারপর মিনসোর সম্বন্ধে সব তথ্য পাওয়ার পর তো ওখান থেকে একটা কপি সে কিমের দরজার সামনেই রেখে আসে। আর সেটা কিম পাওয়ার পর তো সে পুরোপুরি শিওর হয়ে যায় যে তার বন্ধু হয়েও মিনসোই পুলিশের কাছে তাকে ধরিয়ে দিয়েছে। এদিকে হিজু দোকানে গিয়ে কুকুরের একটা চেইন কিনে নিয়ে আসে, আর গাড়ি ভর্তি কাচের বোতল কিনে মিনসোর বাসায় গিয়ে হাজির হয়। এরপর কাজ শেষ হয়ে গেলে মিনসো যখন বাড়িতে ফেরে তখন সে হিজুর রেখে যাওয়া ওই কাচের টুকরোগুলোর ওপরে পা দেয়, আর তারপর লাইট অন করলে আমরা দেখতে পাই যে পুরো ফ্লোর জুড়ে হিজু এই কাচের বোতলের ভাঙা টুকরোগুলো রেখে দিয়েছে। আর মিনসো তখন কিছু করে ওঠার আগেই তো হিজু তাকে কারেন্টের শক দিয়ে সেখানেই মেরে ফেলে। আর আবারও কিমকে ফাঁসানোর জন্য তার রুমে মিনসোর লাশটা রেখে আসে। কিম যখন ওয়াশরুম থেকে বেরিয়ে তার বিছানায় আসে তখন মিনসোর লাশ দেখে তো সে পুরো চমকে ওঠে, আর ঠিক তখনই কেউ পেছন থেকে এসে তাকে অ্যাটাক করে। কিমের পাজরে তো ছুরি বসিয়ে দেয় যাতে করে কিম কোনোভাবে নড়াচড়া করতে না পারে, আর তার চেহারাও যেন সে কোনোভাবে দেখতে না পায়। কিম তখন তাকে জিজ্ঞাসা করে যে তুমি কে, তুমি আমাকে এইভাবে মারছো কেন? হিজু তখন বলে যে আমি হলাম সেই মেয়ে যে ছোটবেলা থেকে শুধুমাত্র তোমার জন্যই অপেক্ষা করছি। আর এরপরে তো সে কুকুরের চেনটা ব্যবহার করে কিমের শ্বাসরোধ করে তাকে সেখানে অজ্ঞান করে ফেলে। আর ওই চেনটা আবার সে ইচ্ছা করে মিনসোর গলায়ও পরিয়ে দেয় যাতে করে পুলিশ মিনসোর খুনি হিসেবে কিমকে গ্রেফতার করে। কিন্তু পুলিশ আসার আগেই কিম জেগে যায় আর পাশের রুমে থাকা একটা কাপলকে অ্যাটাক করে। প্রথমে তো সে ওই ছেলেটাকে মেরে লুকিয়ে ফেলে, আর তারপর তার গার্লফ্রেন্ডকে জিম্মি করে ওই ছেলেটার জায়গায় নিজেকে সাজিয়ে অ্যাম্বুলেন্সে করেই পালিয়ে যায়। তারপর অ্যাম্বুলেন্সের ভেতর সেই মেয়েটাকেও নির্মমভাবে হত্যা করে ফেলে। কিম কখনোই তার খুনের কোনো প্রত্যক্ষদর্শীকে বাঁচিয়ে রাখে না। এদিকে কিমকে ধরতে না পেরেও পুলিশের প্রধান প্রচন্ড ক্ষেপে যায়। সে যে করে হোক কিমকে ধরার জন্য সে সবাইকে নির্দেশ দেয়, আর তাকে ধরিয়ে দিতে অনেক টাকার পুরস্কারও ঘোষণা করা হয়। এদিকে ফরেন্সিক রিপোর্ট থেকে জানা যায় যে মিনসোর মৃত্যুর সঙ্গে কিমের কোনো সংযোগই নেই। এটা শুনে তো পুলিশের সবাই অবাক হয়ে যায়। এদিকে কিম যখন রাস্তায় বের হয় তখন সে দেয়ালে তার পোস্টার দেখতে পায়। পুলিশ সব জায়গায় কিমকে খুঁজে বের করার জন্য পোস্টার লাগিয়ে রেখেছে। আর ঠিক তখন সে তার ফোনটা বের করে আর একটা ছবি দেখতে শুরু করে, কারণ যে খুনগুলোর জন্য তাকে অপরাধী হিসেবে ভাবা হচ্ছে ওই খুনগুলোর সময় সে হোটেলেই ছিল। এমনকি ওই গোয়েন্দাগুলো হোটেলের বাইরে পাহারাও দিচ্ছিল। কাজেই তাকে গ্রেফতার করার মতো কোনো উপযুক্ত প্রমাণই পুলিশের হাতে নেই। আর এটা বুঝতে পেরে তো সে একজন সাংবাদিককে ফোন করে আর নিজেকে নির্দোষ দাবি করে এই ছবিগুলোর কথাও বলে। এর পরের দিন সকালবেলায় দেখা যায় ওই সাংবাদিক নিউজ পেপার এটা বড় করে প্রকাশ করেছে যে আসল খুনিকে ধরতে না পেরে পুলিশ এখন কিমকে জোর করে খুনি সাজানোর চেষ্টা করছে। এতে করে তো পুরো পুলিশ ডিপার্টমেন্ট প্রচন্ড চাপে পড়ে যায়। উপর মহল থেকে বারবার তাদেরকে অনেক বেশি কথা বলা হয়। এদিকে হিজুও তো এই খবরটা জানতে পারে আর তার প্রচন্ড মেজাজ গরম হয়ে যায়, কারণ এইবারও সে কিমকে ফাঁসাতে ব্যর্থ হয়ে যায়। কিন্তু সে তো সহজে হার মানার মেয়ে নয়, তাই আর একটা প্ল্যান করে ফেলে। এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা হিজুকে দা ইয়ং এর সঙ্গে কথা বলতে দেখি। সে বলে যে আমাদের সবার উচিত জাস্টিসের জন্য সাহসী হওয়ার, কারণ শয়তান তখনই জিতে যায় যখন অন্যায় হতে দেখে বাকিরা কিচ্ছু করে না। এদিকে কিম তো ভালো করেই বুঝতে পারছিল যে মিনসো বাদে তার পেছনে আরো কেউ একজন লেগে আছে। তখন সে হিসাব করে দেখে যে সে জেল থেকে বের হওয়ার পর 6টা খুন হয়েছে। প্রথম দুজন হলো সেই প্রস্টিটিউট আর তার সেই সঙ্গী, তারপর হলো ওই কাপল যাদেরকে সে নিজে হাতে মেরেছে, মিনসো আর সেই পার্কে থাকা লোক। প্রথম 5 জনের সঙ্গে তো তার কোনো না কোনো কানেকশন রয়েছে। শুধুমাত্র পার্কে যে লোকটি মারা গিয়েছে তার সঙ্গে তার কোনো প্রকার যোগসূত্র নেই। আর এখান থেকেই সে বুঝতে পারে যে তার অজানা শত্রুর সঙ্গে নিশ্চয়ই এই লোকের কোনো যোগাযোগ আছে। তাই দ্রুত সে একটা সাইবার ক্যাফেতে গিয়ে ওই লোকটির সম্পর্কে সমস্ত তথ্যগুলোই খুঁজে বের করে। আর তারপর নিউজ ঘাটাঘাটি করে জানতে পারে যে 15 বছর আগে সে যে গোয়েন্দাকে মেরে ফেলেছিল
তার স্ত্রীর দ্বিতীয় স্বামী হচ্ছে পার্কের সেই মৃত ব্যক্তি, আর সে ডিটেকটিভ মানে চিপ নামহীন মেয়ে হচ্ছে হিজু। এছাড়াও তো হিজু তাকে বলেছিল সে নাকি ছোটবেলা থেকে তার জন্যই অপেক্ষা করছে, তাই দুয়ে দুয়ে চার করতে তার আর বেশি সময় লাগে না। এদিকে আবার তখনই সাইবার ক্যাফের এক কর্মচারী তো কিমকে দেখেই চিনতে পেরে যায়, কারণ তার পোস্টার তো সবাই দেখেছিল। তাই সে সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন দিয়ে দেয়। এই খবরটা পেয়েই তো দাইয়ং তখনই ডিটেকটিভ চাকে নিয়ে তাকে ধরতে ক্যাফেতে পৌঁছে যায়। সে নিজে ভেতরে গিয়ে চাকে বলে বাইরে অপেক্ষা করতে, কারণ কিম যদি পালানোর চেষ্টা করে তাহলে যেন সে তাকে ধরতে পারে। ভেতরে যাওয়ার পরেই তো কিমের সঙ্গে দাইয়ং এর বেশ কিছুক্ষণ ফাইট হয়, কিন্তু কিম সুযোগ বুঝেই তো সেখান থেকে দৌড়ে বেরিয়ে আসে। তবে ডিটেকটিভ চা তো এই পরিস্থিতির জন্য মোটেও প্রস্তুত ছিল না। কিম তখন তার পেটে ছুরি বসিয়ে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে পুলিশ যখন তাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছিল, তখন সে উল্টো পুলিশের অফিসে এসে উপস্থিত হয়। আর সবাই যেহেতু কিমকে খুঁজতেই বেরিয়ে পড়েছে, তাই অফিসে তেমন কেউই ছিল না। তখন আবার হিজু তাকে দেখে ফেলে, কিন্তু সে পুলিশকে কিচ্ছু না জানিয়ে চুপচাপ সেখান থেকে বেরিয়ে যায় আর দোকানে গিয়ে আরেকটা কুকুরের চেন কিনে নিয়ে আসে, কারণ সে ভালো করেই বুঝতে পারছিল কিম তাকে খোঁজার জন্যই অফিসে চলে এসেছে। আর এদিকে কিম তো ওখানে গিয়ে নিজেকে একজন গোয়েন্দা হিসেবে পরিচয় দিয়ে চিপ নামহির বাসার ঠিকানা জানতে চায়। তখন এই লোকটি বলে যে চিপ নামহির মেয়ে হিজু তো এই অফিসেই কাজ করে। আর এটা শোনার পরে তো কিম তাকে চিনে ফেলে, কারণ এই অফিসেই তো হিজুর সঙ্গে তার একবার ধাক্কা লেগেছিল। তাই হিজুর বাড়ির ঠিকানা জানতে পেরে তো সে এক মুহূর্ত আর দেরি করে না, সোজা সেই বাড়িতে গিয়ে হাজির হয়। এদিকে হিজু তো আগে থেকেই সেখানে তার জন্য ওত পেতেছিল। ওই সময় সে পেছন থেকে কিমের পায়ে আঘাত করলে কিম আবার তার হাতে আঘাত করে, আর এতে করে তারা দুজনই আহত হয়ে যায়। তখন হিজু বলে যে গত 15 বছরের আমার অপেক্ষার পালা শেষ হতে চলেছে। এরপর সে তার মাথা দিয়ে কিমকে আঘাত করে আর সেখান থেকেই পালাতে থাকে, কিন্তু কিমও তখন দেরি না করে তার পিছু নেয়। এদিকে দাইয়ং ঘটনাস্থলে পৌঁছানোর পর তো গোয়েন্দা চাকে আবার হসপিটালে পাঠানো হয়। এরপর যখন সে জানতে পারে যে কিমে অফিসে এসে হিজুর বাড়ির ঠিকানা জানতে চেয়েছিল, তখন সে আর এক মুহূর্ত দেরি না করে সোজা চলে যায় হিজুর বাড়িতে। কিন্তু ওখানে গিয়ে তো সে কাউকে দেখতে পায় না। এদিকে কিম তো হিজুকে ধাওয়া করতে করতে একটা পার্কের মধ্যেই চলে আসে, আর হিজু তখন আবার এক ফাঁকে দাইয়ংকে ফোন করে তার অবস্থান জানিয়ে দেয়। এরপরেই সে পার্কের একটা প্লেগ্রাউন্ডে পৌঁছে যায়, আর এই সময় সেখানে থাকা একটা দোলনায় তাকে দুলতে দেখা যায়। কিমও তখন তার পিছে পিছে সেখানে গিয়ে হাজির হয়। সে তাকে দোলনা থেকে নামতে বললে হিজু বলে যে আমাদের এখন শাস্তি পাওয়ার সময় চলে এসেছে, কারণ আমরা দুজনই মানুষ খুন করেছি। শুধুমাত্র তোমার কারণে আমি নিজেও আজকে একটা মনস্টারে পরিণত হয়েছি। এরপরেই তো হিজু যে চেনটা কিনেছিল ওটা সে তার গলায় থাকা বেল্টের সঙ্গে লাগিয়ে দেয়, আর কাঁদতে কাঁদতে কিমকে বলে যে তুমি তো ওদের সবাইকে মেরে ফেলেছ, আর আমি হলাম তোমার শেষ শিকারী। এটা বলার সঙ্গে সঙ্গে সে দোলনা থেকে তার হাতটা ছেড়ে দেয়। হিজু যে এমন কিছু একটা করবে কিম তো সেটা কল্পনাও করতে পারেনি। এই ঘটনায় তো সে পুরোপুরি হতভম্ব হয়ে পড়ে। এদিকে দাইয়াংও সেই সময় ওখানে পৌঁছে যায় আর হিজুকে বাঁচাতে ছুটতে চলে আসে, কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে গিয়েছে আর সবাই মিলে তো গিয়ে কিমকে গ্রেফতার করে। এইদিকে কিম তো তখনও বিশ্বাস করতে পারছিল না যে হিজু এইভাবে নিজেকে স্যাক্রিফাইস করে তাকে শেষ পর্যন্ত ফাঁসিয়ে দেবে। দাইয়ং তখন হিজুকে বাঁচাতে না পেরে তো কান্নায় ভেঙে পড়ে। এরপর দৃশ্য পরিবর্তন হলে দেখা যায় যে পরপর 7টি খুনের জন্য কিমের ফাঁসির রায় দেওয়া হয়েছে, কিন্তু এর মধ্যে তো মাত্র 2টা খুনই সে করেছিল। এদিকে দেখা যায় যে দাইয়ং হিজুর বাড়ির সামনে এসেই দাঁড়িয়ে আছে, আর ঘরের ভেতরে ঢুকে বুঝতে পারে যে এই সবটাই ছিল হিজুর প্ল্যান। সে নিজের জীবন স্যাক্রিফাইস করে তার বাবার হত্যার প্রতিশোধ নিয়েছে। আর এখানেই আমাদের আজকের এই চরম থ্রিলিং মুভির গল্পটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে? হিজুর মতো মেয়ে মানুষ কিন্তু সহজে খুঁজে পাওয়া যায় না, তাই না? বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য শেষ পর্যন্ত সে নিজেকেই স্যাক্রিফাইস করে দিল। তো আজ এই পর্যন্তই থাক। দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে এবং নিরাপদে থাকবে, আর অবশ্যই তো কুহেলিকার সঙ্গেই থাকবে, তাই না? আল্লাহ হাফেজ।